গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা তার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা যারা যারা তোমার আগের ভিডিও দেখোনি তো অবশ্যই দেখে নেবে, এবং চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে যে তোমার ভারতীয় সংবিধানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট তার আমি 3-4টি ক্লাস করে এসেছি। তো চলো শুরু করা যাক। এই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, তো এর আগের দিন আমরা জেনেছিলাম কি যে এই প্রস্তাবনা যেটা আছে, প্রস্তাবনাতে যে ভারতের প্রকৃতি কি বলা হয়। দেখো এই যে ভারতের প্রস্তাবনাতে অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় ভারতের প্রকৃতিকে কি বলা হয়, যে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। তো আজকে আমি সেই যে পাঁচটি তোমার ওয়ার্ড, ওই পাঁচটি ওয়ার্ডের আজকে আমি তোমার মানেগুলো বুঝিয়ে দিই। অর্থাৎ এই ওয়ার্ডগুলি বলতে কি বোঝায়, প্রথমে দেখি আমরা কি বুঝবো। সার্বভৌম অর্থাৎ সোভেরিন, কি সোভেরিন, দেখেছি 1 নম্বর পয়েন্ট। সোভেরিন বলতে বলা হয় কি, এই কথাটির অর্থই হচ্ছে তোমার ভারত হচ্ছে কি সর্বোচ্চ, চরম এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। বললাম যে এই এই কথাটির অর্থ হচ্ছে কি ভারত হচ্ছে সর্বোচ্চ, চরম এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এবং কি বলা হয়েছে যে আহ, ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে কি সার্বভৌম। এখন আমরা জানবো যে ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে সার্বভৌম এই কথাটির অর্থ কি। দেখো এদিকে প্রথমে জানি যে বাহ্যিকভাবে সার্বভৌম অর্থাৎ ভারত কোনো অন্য দেশের এখন আর কন্ট্রোল নেই। যেমন আগে কি ছিল, যে ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা ভারতকে কি শাসন করেছিল, বা তোমার ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে ভারতকে কি কন্ট্রোল করেছিল। কিন্তু এখন আর সেটা নেই। এখন ভারত একদম স্বাধীন, কোনো দেশের কোনো কি তোমার হস্তক্ষেপ ভারতে হয় না। এবং এরপর দেখবে যে অভ্যন্তরীণ ভাবে কি সার্বভৌম, এই কথাটির অর্থ কি। অভ্যন্তরীণ ভাবে সার্বভৌম এই কথাটির অর্থ হচ্ছে যে ভারতের অর্থাৎ যে অভ্যন্তরে কি কোনো বৈদেশিক কন্ট্রোল নেই, সেটা তো ঠিকই। তারপরে কি এটা একটা তোমার ভারতে একটা কি নির্বাচনমূলক কি একটা সরকার রয়েছে, এবং যেই সরকার কি তোমার জনগণের জন্য আইন তৈরি করে, শাসন ব্যবস্থা পরিচালনা করে তোলে। কি বললাম, যে অভ্যন্তরীণ ভাবে একটি কি স্বাধীন নির্বাচিত সরকার রয়েছে, এবং সেই সরকার কি করে তোমার এই জনগণের জন্য অর্থাৎ জনগণের শাসন করার জন্য এই আইন তৈরি করে। তো আমরা কি দেখলাম যে সার্বভৌম কথাটির অর্থ কি। এবং এই যে ওয়ার্ডটি কি বললাম, এই সোভেরিন যেটা আছে অর্থাৎ সার্বভৌম, এই সোভেরিন যেটা আছে এটি কিন্তু দুটি যমজ শব্দ থেকে কি উদ্ভূত হয়েছে, এটুকু মনে রাখবে। একটি হচ্ছে কি তোমার সুপারনাস শব্দ, সুপারনাস যার অর্থ হচ্ছে জনগণ। আর একটি হচ্ছে কি তোমার সোভের্নো, যার অর্থ হচ্ছে কি শাসন। কি বললাম, এই যে সোভেরিন শব্দটি দুটি যমজ শব্দ থেকে এসেছে। একটি হচ্ছে তোমার সুপারনাস, যার অর্থ জনগণ, আরেকটি হচ্ছে কি সোভের্নো, যার অর্থ হচ্ছে শাসন। নেক্সট আমরা দেখিনি সমাজতান্ত্রিক শব্দটা বলতে কি বলা হয়। কি বললাম, সমাজতান্ত্রিক। এই যে সমাজতন্ত্র যেটা আছে এটি কিন্তু একদম দেখো, এই যে ভারতের সমাজতন্ত্র যেটা আছে, ভারত হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র। কি বললাম, ভারত হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র। এবং ভারত যেটা আছে তোমার দেখে নেবে যে তোমার এই যে সরকারের সরকারের সমাজতান্ত্রিক সাম্য। কি বললাম, যে সরকারের সমাজতান্ত্রিক সাম্য লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার কিন্তু তোমার বিভিন্ন রকমের আইন প্রণয়ন করে। যেমন অস্পৃশ্যতা, জমিদারি, তারপর তোমার শিশু শ্রম বিলুপ্তকরণ আইন। কি বললাম, যে তোমার আহ, ভারত সরকারের সমাজতান্ত্রিক সাম্য, এখানে সাম্য বা সমতা কথাটি অর্থ কি সবার জন্য সমান আচরণ। ঠিক আছে, দেখো দিয়ে কি বললাম, সরকারের সমাজতান্ত্রিক সমতা লক্ষ্য অর্জনের জন্য কি হয় তোমার বিভিন্ন আইন প্রণয়ন করে। যেমন
অস্পৃশ্যতা, জমিদারি, শিশু শ্রম বিলুপ্তকরণ আইন প্রণয়ন করে, যাতে কি সামাজিক সমতাটা কি করা যায়, মানে লক্ষ্য অর্জন করা যায়। এবং আরো কি বলা হয় যে সম্পদের বন্টন যাতে সমান করে হয়, কি বললাম, সম্পদের বন্টন যাতে সমান করে হয়, এবং তারপরে সকলের জন্য শালীন জীবনযাত্রার মান কি প্রদানের মাধ্যমে, কি বললাম, যে সকলের জন্য শালীন জীবনযাত্রার মান প্রদানের মাধ্যমে একটি অর্থনৈতিক যে সাম্য, এই অর্থনৈতিক সাম্য চাওয়া হয়েছে এই সমাজতান্ত্রিক শব্দের, সোশ্যালিস্ট শব্দের মাধ্যমে। কি বললাম, প্রথম পয়েন্ট আমরা আরেকবার দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে সরকারের সমাজতান্ত্রিক সাম্য অর্থাৎ সমতা অর্জনের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করে, অস্পৃশ্যতা, জমিদারি, শিশু শ্রম বিলুপ্তকরণ আইন। এরপর যদি বলি যে তোমার সম্পদের সমান বন্টন, ঠিক আছে, কি বললাম, সম্পদের বন্টন আরো সমান করে এবং সকলের জন্য কি একটি শালীন জীবনযাত্রার মান প্রদানের মাধ্যমে একটি অর্থনৈতিক যে সাম্য বা সমতা, এটি কি সমতা চাওয়া হয়। মনে রাখতে হবে যে ভারত একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করে এবং ভারতের একটি নিজস্ব যে সমাজতন্ত্র তার ধরন রয়েছে। কিরকম? এটা হচ্ছে যে ভারতবর্ষে তোমার সরকারি এবং তোমার বেসরকারি প্রতিষ্ঠান কি একসাথে সহাবস্থান করে, এটুকু তোমরা মনে রাখবে। যদি আমরা নেক্সট দেখি যে পরে কি হয়েছে যে তোমার ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, 3 নম্বরে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার। তোমাদের মনে রাখতে হবে যে ভারতের কোনো, অর্থাৎ ভারত যে রাষ্ট্র, অর্থাৎ তার কোনো নিজস্ব ধর্ম নেই এবং ভারত কোনো কি ধর্মের পৃষ্ঠপোষকতা করে না। যে ভারত কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করে না এবং ভারতের কোনো নিজস্ব ধর্ম নেই, ঠিক আছে। সব ধর্মের ক্ষেত্রে কি ভারত নিউট্রাল রোল ধারণ করে। তো এরপর যেটা আছে 3 নম্বর শব্দ আমরা জানলাম, কি বললাম, ধর্মনিরপেক্ষ। এরপর দেখি যে গণতান্ত্রিক যেটা আছে, গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক এই শব্দটি যেটা আছে, এটি কিন্তু তোমার যে এই শব্দের মাধ্যমে কি হয়, ভারতে সামাজিক বলো, অর্থনৈতিক বলো এবং রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। কি বললাম, যে গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক শব্দের মাধ্যমে কি তোমার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে গণতন্ত্রের কথা বলা হয়েছে এই শব্দের মাধ্যমে প্রস্তাবনায়, ঠিক আছে। এবং শুধু একটু তোমাদের বলে দিই, রাজনৈতিক যে গণতন্ত্র, দেখো এদিকে, এই কথাটির অর্থ হচ্ছে যে তোমার প্রত্যেক বছর, দেখো আমি কিন্তু একটা বলতেছি না, সামাজিক এবং অর্থনৈতিক মানে বেশি গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, শুধু বলতেছি কি যে রাজনৈতিক, দেখো ঠিক আছে, রাজনৈতিক যেটা আছে গণতন্ত্র, এই কথাটির অর্থ হচ্ছে কি যে তোমার প্রত্যেক বছর কি হয়, মানে ভারতবর্ষের প্রত্যেক 5 বছর কি হয়, নির্বাচন হয়, যেখানে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে হয় নির্বাচন হয় এবং সেই ভোটের ভিত্তিতে কি হয়, এ সরকার গঠন করা হয় 5 বছর অন্তর অন্তর, একটা স্বাধীন সরকার, ঠিক আছে। এটি হচ্ছে কি তোমার রাজনৈতিক গণতন্ত্র, ঠিক আছে। যেমন তোমার যেমন তোমার প্রধানমন্ত্রীকে যেমন তোমার এসে নির্বাচন করা হয়। এরপর যদি কি তোমার এই যে গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক শব্দটি কি যদি শুরু থেকে এসেছে, ঠিক আছে, কোন শব্দ থেকে এসেছে, ডেমোক্রেটিক শব্দটি যেটা আছে তোমার ডেমোস এবং ক্র্যাটস শব্দ থেকে এসেছে, ডেমোস এবং ক্র্যাটস, ঠিক আছে। এখানেও ডেমোস, ডেমোস শব্দ থেকে এসেছে। ডেমোস যার কথাটি অর্থ হচ্ছে জনগণ, ক্র্যাটস যার কথাটি অর্থ হচ্ছে শাসন। বললাম ডেমোস কথাটির অর্থ জনগণ, ক্র্যাটস কথাটির অর্থ হচ্ছে শাসন। এরপর দেখি যে প্রজাতন্ত্র, ঠিক আছে, রিপাবলিক, সর্বশেষ রিপাবলিক, প্রজাতন্ত্র, ঠিক আছে। এই কথাটির অর্থ যদি দেখি প্রস্তাবনায় কি বলা হয়েছে, এই প্রজাতন্ত্র বলতে বোঝা হয় যে সরকারের যে প্রধান, যে রাষ্ট্রপ্রধান, সে নির্বাচনমূলক হয়, সে বংশানুক্রমে হয় না। যেমন দেখি যে ভারতের রাষ্ট্রপতি কি নির্বাচনমূলক, কিন্তু ইংল্যান্ডে রাজা এবং কি রানী তারা কি বংশানুক্রমে আসে, সেটা কিন্তু প্রজাতন্ত্রের বিপরীত রাজতন্ত্র যাকে বলা হয়।